হ্যালো বন্ধুরা, আজ আমরা আলোচনা করব 2024 সালে মুক্তি পাওয়া চমৎকার একটি সিনেমা যার নাম নো ওয়ে আপ। একটি যাত্রীবাহী বিমান দুর্ঘটনার শিকার হয়ে গভীর সমুদ্রে ডুবে যায়, কিন্তু বিধ্বস্ত সেই বিমানের ভেতরে থাকা কিছু মানুষ প্রাণে বেঁচে যায়। সমুদ্রের অনেক নিচে তলিয়ে যাওয়া সেই প্লেনের ভেতর থেকে যখন সকলে বেরিয়ে আসার চেষ্টা চালায়, ঠিক সেই সময়েই তারা হিংস্র শার্কের আক্রমণের মুখোমুখি হয়। এমন পরিস্থিতিতে তলিয়ে যাওয়া সেই মানুষগুলো আদৌ কি জীবিত ফিরে আসতে সক্ষম হয়েছিল? ঠিক সেটাই দেখা যাবে আজকের গল্পে। তাহলে চলুন আর সময় নষ্ট না করে শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা জেড এবং কাইল নামে দুজন বন্ধুকে দেখতে পাই, যারা ইভা নামের এক মেয়ের জন্য এয়ারপোর্টে অপেক্ষা করছিল। ইভা ছিল জেডের গার্লফ্রেন্ড এবং তারা সবাই মিলে একটি দ্বীপে ঘুরতে যাওয়ার প্ল্যান করেছিল। এয়ারপোর্টে ইভা চলে আসলে জেড তাকে জড়িয়ে ধরে এবং এখানে আমরা জানতে পারি ইভা হচ্ছে গভর্নরের মেয়ে। তাই ইভার সঙ্গে তার বাবা একটি বডিগার্ড পাঠিয়েছিল যার নাম ব্র্যান্ডন। ছোটবেলা থেকেই ইভার দেখাশোনার দায়িত্ব ব্র্যান্ডনই করত। জেড অনেক নারাজ হয় কারণ জেড চেয়েছিল এই ভ্রমণে শুধুমাত্র তারা তিনজনেই থাকবে, কিন্তু ইভা তার কথার কোনো গুরুত্ব দেয়নি। এয়ারপোর্টে আমরা আরো এক বৃদ্ধ কাপলকে দেখতে পাই যাদের নাম ছিল হ্যাং ও ম্যান্ডি। বৃদ্ধ এই দম্পতির সাথে আমরা ছোট্ট একটি বাচ্চাও দেখতে পাই যার নাম রোজ। রোজের বাবা মা ছোটবেলায় মারা যাওয়ায় রোজ তার দাদা দাদির সাথেই বড় হয়েছে। এই প্রথমবার রোজ তার দাদা দাদির সাথে ভ্রমণে যাচ্ছে। রোজের সাথে সব সময় একটি পুতুল থাকতো এবং সেই পুতুলটি রোজের অনেক পছন্দের ছিল। রোজ এয়ারপোর্টে হাঁটাচলা করার সময় তার ব্যাগ থেকে পুতুলটি পড়ে যায়। রোজ তার পুতুলটি নিতে গেলে ইভার সাথে তার ধাক্কা লেগে যায়। ইভার হাতে কফি ছিল, কফি পড়ে গিয়ে তার কাপড় নষ্ট হওয়ায় ইভা রোজকে অনেক বকাবকি করে। রোজ ভয় পেয়ে দৌড়ে তার দাদুর কাছে চলে আসে। ইভা নিজেকে শান্ত করে পুতুলটি উঠিয়ে রোজের হাতে গিয়ে দেয় এবং তাকে সরি বলে। ছোট্ট মেয়েটি তার পুতুলটি ফিরে পেয়ে অনেক খুশি হয়। ইভা ব্র্যান্ডনকে বলে, চলো ফ্লাইটের সময় হয়ে গেছে। ব্র্যান্ডন বলে, তুমি চাইলে আমি এখান থেকে চলে যেতে পারি, কারণ আমার মনে হয় তোমার বন্ধুরা অনেক বিরক্ত হচ্ছে। ইভা বলে, না, তুমি আমার সাথেই যাবে। আজ আমার মন খুব একটা ভালো নেই। ব্র্যান্ডন এই বিষয়ে ইভার সাথে আর কথা বাড়ায় না এবং ইভাকে সাথে নিয়ে প্লেনে গিয়ে উঠে পড়ে। এখানে আমরা আরো একটি বিষয় জানতে পারি, সেটা হচ্ছে ইভার মা পানিতে ডুবে মারা গিয়েছিল। এরপর থেকে ইভা পানির গভীরতা ভীষণ ভয় পেত। তো প্লেনে ওঠার পর ড্যানিয়েলো নামে একজন ব্যক্তি তাদের সিট দেখিয়ে দেয় এবং ইমার্জেন্সির সময় কি কি করতে হবে সেসব বিষয় দেখিয়ে দেয়। প্লেনটি টেক অফ করলে কিছুক্ষণের মধ্যেই 20,000 ফুট উপরে উঠে যায়, কিন্তু এর মধ্যেই আমরা দেখতে পাই প্লেনের পাখার ভেতরে কিছু পাখি ঢুকে পড়লে প্লেনের পাখায় আগুন ধরে যায় এবং প্লেনের ইঞ্জিন সম্পূর্ণভাবে বিকল হয়ে পড়ে। প্লেনের ভিতরে থাকা যাত্রীরা ভীষণ ভয় পেয়ে যায়। সবাই জোরে জোরে চিৎকার করতে থাকে। প্লেন দ্রুত গতিতে নিচে পড়তে থাকে। কিছুক্ষণের মধ্যেই প্লেনের এক পাশ ভেঙে গেলে প্লেনের ভিতরে থাকা যাত্রীরা সিট থেকে ছিটকে বাতাসে ভাসতে থাকে। একের পর এক যাত্রীরা বাহিরে ছিটকে পড়তে থাকে। প্লেনের সবাই নিজেদের জীবন বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছিল। মুহূর্তের মধ্যে পুরো প্লেনটি সমুদ্রের মাঝখানে গিয়ে পড়ে এবং ক্ষণিকের মধ্যে প্লেনটি সমুদ্রের গভীরে চলে যায়। প্লেনের ভেতরে যারা বেঁচে ছিল তারা প্লেন থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু প্লেনের মধ্যে যে পানি প্রবেশ করছিল সেই পানির চাপে তারা প্লেন থেকে বের হতে পারে না। বেঁচে যাওয়া সব যাত্রীরা প্লেনের পেছনের অংশে চলে যায়, কারণ প্লেনের পেছনের অংশে পানি এখনো পৌঁছায়নি। মূলত বিমানটির পেছনের অংশে কিছুটা টার্বুলেন্সের সৃষ্টি হয়েছিল এবং এই কারণেই সেখানে এয়ার পকেট তৈরি হয়েছিল। এয়ার পকেট সম্পর্কে হয়তো কম
কম বেশি আমাদের সবারই ধারণা রয়েছে সমুদ্রের নিচে এরকম অসংখ্য এয়ার পকেট থাকে। প্লেনের ভেতরে বেঁচে যাওয়া সব যাত্রীরা প্লেনের পেছনের অংশে আসার পর সবাই ভীষণ চিন্তায় পড়ে যায়, কারণ প্লেন থেকে বের হওয়ার কোনো উপায় ছিল না। প্লেন সমুদ্রের অনেক গভীরে চলে এসেছিল। এখান থেকে বের হওয়ার চেষ্টা করলে সমুদ্রের উপরে পৌঁছানোর আগেই নিঃশ্বাস বন্ধ হয়ে তারা সবাই মারা পড়বে। প্লেনের পিছনের অংশে সব সময় দুটি অক্সিজেন সিলিন্ডার রাখা হয়, যেন বিপদের সময়ে সেগুলো কাজে আসে। কিন্তু ড্যানিয়েল যখন অক্সিজেন সিলিন্ডার আনতে যায়, সে দেখতে পায় সেখানে অক্সিজেন সিলিন্ডার নেই। ড্যানিয়েলও অনেক হতাশ হয়ে পড়ে, আর সে ফিরে এসে সবাইকে বলে অক্সিজেন সিলিন্ডার যেখানে রাখা হয়েছিল সেখানে নেই, হয়তো প্লেন দুর্ঘটনায় সেগুলো হারিয়ে গেছে। ড্যানিয়েলের কথা শুনে ম্যান্ডি বলে, আমি প্লেনের সামনের অংশে যেখানে বসেছিলাম সেখানে এক যাত্রীর কাছে আমি অক্সিজেন সিলিন্ডার দেখেছিলাম, হয়তো এখনো সিলিন্ডার ওখানে রয়েছে। ম্যান্ডির কথা শুনে ব্র্যান্ডন বলে, ঠিক আছে, সিলিন্ডারগুলো আমি নিয়ে আসছি এবং তারপর এখান থেকে বের হওয়ার কোনো উপায় ভাবা যাবে। ব্র্যান্ডন সিলিন্ডার আনতে যাওয়ার সময় ম্যান্ডি কাঁদতে কাঁদতে বলে, বিমানের সামনের দিকে আমার স্বামী হ্যাংয়ের লাশ রয়েছে, যদি সম্ভব হয় তার মাথার ক্যাপটা আমাকে এনে দিও, শেষ স্মৃতি হিসেবে আমি সেটা কাছে রাখতে চাই। প্লেন দুর্ঘটনায় ম্যান্ডির স্বামী মারা গেলেও ম্যান্ডি ও তার নাতনি এখনো বেঁচে ছিল। স্বামীর মৃত্যুতে ম্যান্ডি অনেক ভেঙে পড়েছিল। তো প্লেনের সামনের অংশ থেকে সিলিন্ডার আনতে গেলে এখানে আমরা জানতে পারি বিমানটি দুর্ঘটনার কবলে পড়ার আগেই বিমানের পাইলট কন্ট্রোল রুমে রেডিওর সাহায্যে সিগন্যাল পাঠিয়ে দিয়েছিল। এর মানে উদ্ধার করার জন্য এখানে কেউ আসতে পারে, কিন্তু তারপরও তাদের নিজেদের এখান থেকে বেঁচে ফেরার উপায় খুঁজে বের করা উচিত। ব্র্যান্ডন পানির নিচে প্লেনের সামনের অংশে পৌঁছানোর পর অক্সিজেন সিলিন্ডার ও হ্যাংয়ের ক্যাপ পেয়ে যায়, কিন্তু যখনই সে ফিরে আসার চেষ্টা করে তখনই এক বিশাল শার্ক তার উপরে আক্রমণ করে দেয়। ব্র্যান্ডন প্রাণে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করে যায়, কিন্তু শার্কের আক্রমণে তার পা খুব খারাপভাবে আহত হয়। ব্র্যান্ডন কোনোভাবে শার্কের হাত থেকে নিজেকে বাঁচানোর পর প্লেনের পেছনের অংশে ফিরে আসে, কিন্তু অক্সিজেন সিলিন্ডার ও হ্যাংয়ের ক্যাপ তাদেরকে দেওয়ার পর ব্র্যান্ডন পানি থেকে উপরে আসার চেষ্টা করলে তখনই একটি শার্ক ব্র্যান্ডনকে টেনে নিয়ে পানির নিচে চলে যায়। এমন পরিস্থিতি দেখে সবাই হতভম্ব হয়ে পড়ে। এখানে যে শার্ক রয়েছে এটা তারা কেউই এখনো পর্যন্ত উপলব্ধি করতে পারেনি। বেঁচে ফেরার যে একটা পথ খোলা ছিল এটাও এখন পুরোপুরি ভাবে বন্ধ হয়ে গেল। সিলিন্ডারের সাহায্যে এক এক করে তারা এখান থেকে বের হয়ে যেতে পারত, কিন্তু এখন পানিতে নামলেই তারা শার্কের খাবারে পরিণত হবে। ব্র্যান্ডনের মৃত্যুতে ইভা অনেক ভেঙে পড়ে, কারণ ছোটবেলা থেকেই তাকে কোলে পিঠে করে মানুষ করেছিল। ইভার মনের অবস্থা বুঝতে পেরে কাইল ইভাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। ওইদিকে কাইলের অবস্থাও ভীষণ খারাপ হয়ে পড়েছিল, কারণ তার হাতের হাড় ভেঙে বের হয়ে গিয়েছিল। ম্যান্ডি কাইলের এমন অবস্থা দেখে তার হাতে একটি পেপারের সাহায্যে ব্যান্ডেজ করে দেয়, কারণ কাইলকে প্রাথমিক চিকিৎসা না দিলে অতিরিক্ত যন্ত্রণায় জ্ঞান হারিয়ে ফেলতে পারে। ম্যান্ডি পেশায় একজন নার্স ছিল, তাই খুব ভালোভাবেই সে কাইলের হাতে ব্যান্ডেজ করে দেয়। এদিকে সমুদ্রের উপরের দৃশ্যে আমরা দেখতে পাই হেলিকপ্টারের সাহায্যে বিধ্বস্ত প্লেনটিকে খোঁজার চেষ্টা করা হচ্ছিল, কিন্তু প্লেনটি সমুদ্রের কোন অংশে ডুবে গিয়েছিল সেটা তারা বুঝতে পারছিল না। হেলিকপ্টারে সর্বোচ্চ 30 মিনিটের ফুয়েল মজুদ ছিল। যদি 30 মিনিটের মধ্যে লোকেশন খুঁজে না পাওয়া যায় তাহলে তারা ফিরে যাবে। এদিকে সমুদ্রের নিচে আমরা দেখতে পাই কাইলের হাতে ব্যান্ডেজ করার পর ম্যান্ডি তার স্বামীর ক্যাপ নিয়ে ভীষণ ইমোশনাল হয়ে পড়ে। এদিকে বিমানটি ধীরে ধীরে আরো সমুদ্রের নিচের দিকে চলে যাচ্ছিল। জলদি যদি এখান থেকে বের হওয়ার কোনো উপায় তারা খুঁজে না পায় তাহলে তারা সবাই মারা পড়বে। ইভার বয়ফ্রেন্ড জেড বলে, আমরা এভাবে বেশিক্ষণ বেঁচে থাকতে পারবো না, কারণ ধীরে ধীরে এয়ার পকেট পানি ভর্তি হয়ে এখানেও পানি চলে আসবে। আমাদের অক্সিজেন সিলিন্ডার নেই যেগুলো ব্যবহার করে আমরা সবাই সমুদ্রের উপরে পৌঁছাবো। এছাড়াও শার্কের ভয় তো রয়েছেই। জেড বলে, শার্ক বাবল অনেক ভয় পায়, তাই আমাদের কোনোভাবে পানির নিচে বাবল তৈরি করতে হবে, তাহলেই হাঙরগুলো আমাদের আশেপাশে আসবে না। জেডের কথা শুনে কাইল বলে, আমি প্লেনের মধ্যে দুজনের ব্যাগে স্কুবা ডাইভিং স্যুট দেখেছিলাম,
হয়তো লাগেজ কেবিনে ব্যাগগুলো রয়েছে, টেবিল থেকে ব্যাগগুলো নিয়ে আসতে পারলে স্যুট ব্যবহার করে আমরা জলদি উপরে পৌঁছাতে পারবো। কাইলের কথা শুনে জ্যাড ব্যাগ আনার জন্য রাজি হয়ে যায়, কিন্তু যখনই সে পানিতে নামে সাথে সাথেই বিশাল একটি হাঙর এসে তার উপরে আক্রমণ করে দেয় এবং মুহূর্তের মধ্যেই জ্যাডের পাগুলো শার্ক ছিঁড়ে নিয়ে চলে যায়। ইভা এবং কাইল অনেক কষ্ট করে জ্যাডকে উপরে তোলে, কিন্তু উপরে তোলার পর কিছুক্ষণের মধ্যেই জ্যাড মারা যায়। জ্যাডের মৃত্যুতে কাইল ও ইভা অনেক ইমোশনাল হয়ে পড়ে। এদিকে সমুদ্রের উপরের দৃশ্যে আমরা দেখতে পাই হেলিকপ্টারটি সমুদ্রের বিভিন্ন জায়গায় ভালোভাবে খোঁজার পর অবশেষে তারা বিধ্বস্ত প্লেনের কিছু অংশ পানির উপরে খুঁজে পায়। হেলিকপ্টার থেকে দুইজন স্কুবা ড্রাইভার সাথে সাথে সমুদ্রের ওই অংশে নেমে পড়ে এবং সমুদ্রের নিচে এসে তারা প্লেনটিকে খোঁজার চেষ্টা করলে ভাগ্যক্রমে খুব তাড়াতাড়ি তারা প্লেনটিকে খুঁজে পেয়ে যায়। স্কুবা ড্রাইভাররা প্লেনের কাছাকাছি চলে আসলে ইভা সহ বাকি সবাই ভীষণ খুশি হয়ে যায়। তারা সবাই আনন্দে আত্মহারা হয়ে যায়। এইবার তারা প্রাণে বেঁচে যাবে। কিন্তু স্কুবা ড্রাইভাররা প্লেনের মধ্যে প্রবেশ করার আগেই হিংস্র শার্কগুলো তাদের খেয়ে ফেলে। পরিস্থিতি পাল্টে যায়। ইভা সহ বাকি সবাই ভীষণ হতাশ হয়ে পড়ে। তারা কি করবে বুঝে উঠতে পারছিল না। তারা ভাবতে থাকে হয়তো তারা আর এখান থেকে বেঁচে ফিরতে পারবে না। ড্যানিয়েলও সবার উদ্দেশ্যে বলে, লাগেজ কেবিন থেকে জলদি আমাদের সেই ব্যাগগুলো আনতে হবে। আমাদের হাতে বেশি সময় নেই। এভাবে বসে না থেকে আমাদের কিছু একটা করতে হবে। ড্যানিয়েলের কথা শুনে ইভা কেবিন থেকে ব্যাগগুলো নিয়ে আসতে চায় এবং সে প্লেনের পেছনের দরজা দিয়ে একটি প্লেয়ার হাতে দিয়ে লাগেজ কেবিনে চলে যায়। লাগেজ কেবিন সম্পূর্ণভাবে পানির নিচে তলিয়ে গিয়েছিল, তাই ইভার ব্যাগগুলো খুঁজতে খুব কষ্ট হচ্ছিল। কিন্তু তারপরও ইভার সব কষ্ট সহ্য করে সেই ব্যাগগুলো নিয়ে আসতে সক্ষম হয়। ব্যাগের মধ্যে একটি অক্সিজেন সিলিন্ডার ও স্কুবা ডাইভিং এর যাবতীয় জিনিসপত্র তারা পেয়ে যায় এবং ব্যাগের মধ্যে তারা কিছু লাইফ জ্যাকেটও পেয়ে যায়, যেগুলো এক এক করে সবাই পরিধান করে। পানির নিচে বাবল তৈরি করার জন্য সবাই নির্দিষ্ট একটি ব্যাগে কিছুটা বাতাস ভরে নেয়। যখনই শার্কগুলো তাদের আক্রমণ করবে তখনই ব্যাগে চাপ দিয়ে বাতাস ভরে বাবল তৈরি করবে এবং এভাবেই তারা সমুদ্রের উপর পর্যন্ত পৌঁছে যাবে। সবাই মিলে ঠিক এইরকমই প্ল্যান করেছিল, কিন্তু কাইল এভাবে পানির উপরে যেতে রাজি হচ্ছিল না। সে ভীষণ ভয় পাচ্ছিল। কাইল ইভাকে বলে, আমি যখন ছোট ছিলাম তখন একবার সুইমিং পুলে পড়ে গিয়েছিলাম। আমি সাঁতার জানতাম না। যতই আমি সাঁতরানোর চেষ্টা করেছি ততই আমি পানির গভীরে তলিয়ে গিয়েছি। আমার বাবা মা আমাকে উদ্ধার না করলে আমি সেদিনেই মারা যেতাম। ওই দিনের পর থেকে আমি কখনোই পানির নিচে নিঃশ্বাস বন্ধ করে থাকতে পারি না। আমি এটা করতে পারবো না। কাইলের এসব কথা শুনে ইবা তাকে সাহস জোগানোর চেষ্টা করে এবং অনেক বোঝানোর পর ইবার কথায় কাইল রাজি হয়ে যায়। তারপর সবাই তাদের স্যুট পরিধান করার পর ম্যান্ডি ইভাকে বলে, যদি আমার কিছু হয়ে যায় তাহলে আমার নাতনি রোজকে তুমি দেখে রেখো, কারণ আমি ছাড়া তার এই দুনিয়াতে আর কেউ নেই। ইভা ম্যান্ডিকে কথা দেয় যে সে রোজকে দেখে রাখবে। এরপর তারা সবাই এক এক করে প্লেনের মধ্য থেকে বেরিয়ে পড়ে। সবার প্রথমে ইভা এবং রোজ প্লেন থেকে বের হওয়ার চেষ্টা করে। তখন শার্ক তাদের উপরে আক্রমণ করলে ইভা বাবল তৈরি করে শার্ককে ভয় দেখায় এবং শার্ক সেখান থেকে চলে যায়। অন্যদিকে কাইল ও ড্যানিয়েল ম্যান্ডিকে সাথে নিয়ে একসঙ্গে সেখান থেকে যেতে চাইলে ম্যান্ডি তাদেরকে নিষেধ করে দেয়। সে কাইলকে বলে, তোমরা আগে যাও, আমি পরে আসছি। এটা বলে সে ওখানে এই প্লেনের সিটে বসে পড়ে। ম্যান্ডি হ্যাংয়ের মৃত্যুতে অনেক ভেঙে পড়েছিল, তাই সে বাঁচার ইচ্ছাটাও হারিয়ে ফেলেছে। একমাত্র নাতনি রোজকে ইভার হাতে তুলে দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। কাইল ও ড্যানিয়েলও প্লেনের মধ্য থেকে বের হওয়ার চেষ্টা করলে কাইলের হাত থেকে বাবল ব্যাগটি ছুটে যায়। বাবল তৈরি করতে না পারায় কাইলের উপরে শার্ক আক্রমণ করে দেয় এবং সে মারা যায়। শার্কগুলো প্লেনের আশেপাশেই সবসময় ঘোরাঘুরি করছিল, কারণ প্লেনের মধ্যে মানুষের লাশ ছিল। ড্যানিয়েলও ইভার কাছে পৌঁছানোর পর সে ইশারার মাধ্যমে বুঝিয়ে দেয় যে বাকি সবাই মারা গেছে। ইভা রোজকে ড্যানিয়েলোর হাতে তুলে দিয়ে তাকে জলদি এখান থেকে চলে যেতে বলে। ড্যানিয়েলও রোজকে নিয়ে চলে গেল। ইভা প্লেনের মধ্যে থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই প্লেন সমুদ্রের আরো গভীরে তলিয়ে যেতে শুরু করে। ইভা প্লেনের মধ্য থেকে বাঁচ
বাঁচার আপ্রাণ চেষ্টা করে যায় এবং অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর ইভা প্লেনের মধ্য থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। সে জলদি সমুদ্রের উপরে উঠে আসে, কিন্তু সমুদ্রের উপরে উঠে আসার পর ইভা আশেপাশে কোথাও রোজ এবং ড্যানিয়েলকে দেখতে পায় না। ইভা অনেক হতাশ হয়ে পড়ে। সে মনে করে হয়তো তারা কেউই বেঁচে ফিরতে পারেনি। সে লক্ষ্য করে একটি হেলিকপ্টার এখানে চলে এসেছে। ইভা সাহায্যের জন্য চিৎকার করতে লাগলে হেলিকপ্টার থেকে ইভাকে দেখতে পেয়ে তাকে উদ্ধার করা হয়। হেলিকপ্টারে ওঠার পর ইভা দেখতে পায় রোজ এবং ড্যানিয়েলও সেখানে রয়েছে। এর মানে তাদেরকেও উদ্ধার করা হয়েছে। রোজ দৌড়ে এসে ইভাকে জড়িয়ে ধরে আর এই দৃশ্যের মধ্য দিয়েই মুভিটি শেষ হয়। তো বন্ধুরা, মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। ধন্যবাদ।